আজকে এখানে পূর্ববর্তী বক্তারা অত্যন্ত সুন্দর সুন্দর বক্তব্য রেখেছেন। সময়ের স্বল্পতার জন্য আরো অনেক বক্তা এখানে ছিলেন, তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া সম্ভব হয়নি। তবে আমি মনে করি আজকে বক্তব্য দেওয়ার আর কোনো কিছুই বাকি নাই, কারণ বাংলাদেশের মানুষ আজকে সবকিছু উপলব্ধি করতে পারে, কাউকে বোঝানোর প্রয়োজন হয় না। আমাদের ঘরে আমাদের মা বোনেরা যারা আছে তাদের কাছেও যদি আপনি গিয়ে বলেন ভোটের কথা, দেখবেন তারা আপনার কথায় আমার কথায় ভোট দেবে না। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যোগ্যতা, বুঝ তাদেরও আছে। কি আছে না? সেদিন আমার কাছে একজন মহিলা আসছিলেন, আইসে বলতে আছে, ভাইয়া তাড়াতাড়ি দেন, আমি বাড়ি যাবো। আমার বাড়িতে সে হলো বিএনপির একজন বড় নেতার স্ত্রী, বলতে আছে তার ভাইও একজন বড় নেতা, আমার নামতে হইবে, ইসে যাইতে হইবে। আমি কি কিসে? কামনার জন্য কাজ শুরু করে দিচ্ছি না আমরা? তা আমি বলছি কাজই তো শুরু হয় না, আপনি আবার কি শুরু করলেন? করতে হয়, এতদিন চাল দিছি আর দিছি, এখন আর সেইটা দেবো রাখার জন্য এসে আমি নামে গেছি। এই যে মানুষের মনের পরিবর্তন, এইটা কি আল্লাহর তরফ থেকে হয়েছে। আজকে বাংলাদেশের মানুষ একটা জিনিস উপলব্ধি করতে পারছে যে একমাত্র ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া এই দেশের মানুষের মুক্তির কোনো উপায় নাই। আজকে আমরা দেখি একটা কথা আছে না, যে কুত্তার ল্যাজ কোনোদিন সোজা হয় না, কয়লা ধুইলেও ময়লা যায় না। মানুষের চরিত্র স্বভাব আসলে পরিবর্তন হয় না। এর প্রমাণ আজকে যারা নিজেদেরকে মনে করতে আছে তারা ক্ষমতায় আছে, তারা কিন্তু বুঝতেছে না আজকে তারা কোথায় ক্ষমতায় আছে। আজকে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের মানুষ আজকে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই মিঠাগঞ্জের এই টেকাচ্ছা বাজারে একটা জনসভা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেখানে আমাকে নিয়ে নাকি অনেক কথা হয়েছে। আমি কেন বিএনপি ছেড়ে চলে গেলাম, আমার কেন খায়েশ হয়েছে আবার এমপি হওয়ার, এ ধরনের কথা হয়েছে না? বলা হয়েছে আমি নাকি বেঈমান কারণ আমি দল ছেড়ে চলে গেছি। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, গত 22 মার্চ 2024 কলাপাড়া অডিটোরিয়ামে, যেটা থানার পিছনে আগে নাম ছিল ওদের শেখ রাসেল অডিটোরিয়াম নাকি এখন বলা হয়, সেখানে একটা বর্ধিত সভা হয়েছিল বিএনপির কলাপাড়া উপজেলা পৌর কমিটি, মহিপুর থানা কমিটি। আমি কিন্তু দীর্ঘদিন থেকেই রাজনীতি থেকে একটু দূরে আছি, কারণ আপনারা জানেন আমি এই বিএনপি কিভাবে সংগঠিত করেছি। আজকে আমার শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় এই মিঠাগঞ্জের কৃতি সন্তান মরহুম মালেক মির সাহেবকে। আমরা যখন কলাপাড়ায় এসে প্রথম বিএনপির রাজনীতি শুরু করি, তখন হাতে গোনা কয়েকজন লোককে নিয়ে আমরা এই কাজ শুরু করি। তার ভিতর মালেক মির সাহেব ছিলেন আমার মুরব্বী, আমার রাজনীতি পরামর্শদাতা। আমরা অল্প কিছু লোক দিয়ে খুব কষ্ট করে এই দলটাকে আজকে একটা ভালো অবস্থানে নিয়ে গিয়েছি। আমরা যখন রাজনীতি করেছি কলাপাড়ায় মুজাহিদুদ্দিন বিশ্বাস কলেজ নির্বাচনে আমাদের দলের লোক ছাত্ররা ভিপি নির্বাচিত হয়েছে, জিএস নির্বাচিত হয়েছে, বিভিন্ন ইউনিয়নে আমাদের দলের নেতারা সমর্থকরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আর আজকে আপনারা দেখেন কলাপাড়ায় ইসলামী আন্দোলনে আছে 3 জন চেয়ারম্যান, বিএনপির আছে 1 জন। তারা যেই পরিবেশে নির্বাচন করেছে, বিএনপিও তো ঠিক একই পরিবেশে নির্বাচন করেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে নির্বাচন হয়েছে, আর সেই নির্বাচনে ইসলামী আন্দোলন যদি 3 জন হইতে পারে, কেন ধানের শীষের 1 জন হইল? এটা কি জনগণের সমর্থনের প্রমাণ পাওয়া যায় না? আজকে শুধু 3 জন চেয়ারম্যান না, আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমাদের প্রার্থীরা নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল। বিএনপির 1 জনও, ওই 1 জন চেয়ারম্যান ছাড়া আর 1 জনও দ্বিতীয় নাম্বারে ছিল না। যদি প্রার্থী থেকে 4 জন, তাদের অবস্থান ছিল চতুর্থ। যদি থেকে 3 জন, তাদের অবস্থান তৃতীয়। আপনার পার্শ্ববর্তী ইউনিয়ন নীলগঞ্জে পরপর 2 বার আমাদের আনোয়ার শিকদার নির্বাচন করেছে, তার অবস্থান 2 বারই খুব অল্প ভোটের ব্যবধানে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। আর বিএনপির প্রার্থীর অবস্থান কোথায়, ভোটের পরিমাণ কত ছিল আপনারা জানেন। আমরা যে ইউনিয়নে বিএনপি জয়লাভ করেছে চাকামা ইউনিয়নে, সেখানে আমাদের যে প্রার্থী ছিলেন জলিল হিলাল সাহেব, উনি 100 কত ভোটে জানি পরাজিত, 119 ভোটে উনি পরাজিত হয়েছে। অর্থাৎ সেখানেও আমরা কি বিজয়ের দ্বার প্রান্তে এসে
আমাদের পরাজয় বরণ করতে হয়েছে। তা আজকে আমি একটা কথা বলবো, বিএনপির বন্ধুদেরকে, আমি দলের কি ছিলাম একসময়, এই দলটা তো এখন যারা নেতা এদের অধিকাংশই তো আমার হাতে গড়া কর্মী, এদের অনেককে আমি ধরে ধরে এনে নেতা বানিয়েছি। আবার কেউ এসেছেন জাতীয় পার্টি থেকে এসে বিএনপির নেতৃত্ব দখল করেছে। বিএনপির দুর্দিনের থেকে নেতা কর্মী অনেকেই আজকে বিএনপিতে নাই, আবার থেকেও অনেকে নিষ্ক্রিয়। আমি ওইভাবে নিষ্ক্রিয় ছিলাম, অর্থাৎ যখন নির্বাচনে আমাকে মনোনয়ন না দিয়ে আমি কিন্তু আপনাদের সমর্থনে, আপনাদের ইচ্ছার কারণে স্বতন্ত্র নির্বাচন করেছি। আমি আপনাদের কাছে ঋণী। আপনারা সেদিন আমাকে বিপুল ভোট দিয়ে এই কলাপাড়ায় ফার্স্ট বানিয়েছিলেন। হয়তো রাঙ্গামালী উপজেলায় আমরা ভোট পাই নাই বলে আমরা নির্বাচিত হতে পারিনি, কিন্তু আমি একটা আপনাদের কাছে পরিসংখ্যান দিয়ে যাই। এই কলাপাড়া উপজেলায় বিগত 4টে সংসদ নির্বাচনে 4 জন লোক নির্বাচন করেছে। আমি করেছি, জাহাঙ্গীর আকন গলাচিপার রাঙ্গামালী উনি করেছেন, নির্বাচন করেছেন আতিকুর রহমান সাহেব, নির্বাচন করেছেন এবি মোশাররফ হোসেন সাহেব। সেই নির্বাচনের ফলে আমি পরাজিত হয়েছি আওয়ামী লীগ প্রার্থীর কাছে 7,000 ভোটের ব্যবধানে। আর রাঙ্গামালীর জাহাঙ্গীর আকন উনি 11,000 ভোটে পরাজিত হয়েছিলেন। আতিকুর রহমান, আমরা 2 জন সেদিন নির্বাচন করেছি, আমি স্বতন্ত্র আর আতিকুর রহমান সাহেব দলীয় মনোনয়ন নিয়ে। আমি পরাজিত হয়েছিলাম 13,000 ভোটে, আর আতিকুর রহমান 18,000 ভোটে। আর বিএনপির যে বন্ধুরা অনেক ফাল মারে, লাভ মারে, যোগ্য নেতা পেয়েছেন, আপনাদের সেই যোগ্য নেতাকে নির্বাচনে বিজয়ী করার জন্য আমার অনেক অবদান ছিল। তারেক জিয়া সাহেব বিএনপির নেতা ঢাকায় আমাকে ডেকে নিয়ে ওই মোশাররফকে নিয়ে আমাকে বলেছিল, আপনি যদি তার পক্ষে কাজ না করে এই প্রার্থী জয়লাভ করবে না, আপনি তার পক্ষে কাজ করেন। আমি সেদিন, আপনার প্রমাণ আছে, 2008-এর সেই নির্বাচনে প্রত্যেকটা এলাকায় আমরা কি করেছি, কাজ করেছি মোশাররফের পক্ষে। সেই নির্বাচনে পরাজিত হয়েছে 30,000 ভোটের ব্যবধানে। কলাপাড়ার ইতিহাসে এত বেশি ভোটের ব্যবধানে কোন সংসদ সদস্য নির্বাচিত হয়নি। আজকে তারপরে ইতিহাস, নির্বাচনের পরে আমি যখন দেখলাম আমার অনেক কষ্টে করা এই দল, আমরা যেখানে যাকে উপযুক্ত মনে করেছি, যাদেরকে জনগণ ভালো জানে, তাদেরকেই নেতৃত্বে দিয়েছি। প্রয়োজনে বাড়ি বাড়ি যে কর্মী নেতা সংগ্রহ করেছি। আমরা সেদিন নেতা বানাতে গিয়ে কারো কাছে কোনো টাকা পয়সা নেইনি। আজকে আমরা দেখলাম কি, বিএনপির নেতা হইতে হলে ইউনিয়ন পর্যায়ে কমিটি নিতে হলেও সেখানে টাকা দিয়ে কমিটি দেওয়া হয়। এই মিঠাগঞ্জি, আমি নাম বলবো না, আমি স্মরণ করি যে আমার কাছে একদিন একটা ছেলে গেল, সে যে কোনো একটা অঙ্গ সংগঠনের ইউনিয়ন সভাপতি হইতে চায়, বললো 50,000 টাকা আমি পারবো এটা হইতে। আমি বললো 50,000 টাকা কি জন্য? কয় টাকা না দিলে তো কমিটি পাওয়া যায় না। আমি বললাম কি জন্য কমিটি? তোমার ফ্যামিলি তো সবই বিএনপি করে, তোমাদের অনেক অবদান। কয় না, তারপরে টাকাটা কানে দেবে আর কত দিলে সেই পদ পাইতে পারে। আমার কাছে বললাম, তোমার কোন টাকা দেওয়ার কি জন্য দরকার? বললো না, এখন আর টাকা না দিলে দলের পদ পাওয়া যায় না। বিএনপিতে কি টাকার বিনিময়ে পদ বিক্রি হয়েছে কি হয় নাই? যার কারণে আমরা দীর্ঘদিন চেষ্টা করেছি। কলাপাড়া আপনারা জানেন বিএনপির 2টা কমিটি, 2টা অফিস ছিল। ওই হাজি মার্কেট, ওইখানে আমরা অফিস করে আমরা ভিন্ন কর্মসূচি কেন্দ্রীয় নেতা থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করেছি দলকে সঠিক লাইনে আনার জন্য, কিন্তু আমরা পারি নাই। পরবর্তীতে আমরা নীরবতা পালন করেছি। যে কথা বললাম, 22 মার্চ 2024 কলাপাড়ায় যে বর্ধিত সভা বিএনপির অনেক তৃণমূল পর্যায়ের নেতারা, আমার কর্মীরা আমাকে বললেন, আপনি একটু আসবেন এই বর্ধিত সভায়, আজকে বলেন দলের কথা কি। আমি সেই সভায় বলেছিলাম, চাঁদাবাজি বন্ধ করো, এই যে লুটপাট এগুলো বন্ধ করো, এবং কমিটি পুনর্গঠন করো। এবং দল থেকে আমি 3টা শর্ত দিয়েছিলাম, যে এই দল থেকে এদেরকে যদি বহিষ্কার না করা হয়, এবং দলের কমিটি যদি পুনর্গঠন না করা হয়, এবং মাঠ পর্যায়ে যত নেতারা বক্তৃতা দিয়েছে সেদিন তারা বলেছিল, বিএনপির নেতারাই বলেছে সেই সভায়, যে মানুষ বলে এর চাইতে আগের আমল ভালো ছিল,
এবং আমি বলেছি তারেক জিয়া, খালেদা জিয়া আমাকে চেনে, আমি তাদের কাছে ঋণী, কারণ তারা আমাকে ভালোবাসে। কিন্তু এই দল বর্তমানে যে পর্যায়ে গেছে, এই দলকে রক্ষা করতে হলে কোন নেতা কর্মীকে বহিষ্কার করতে হবে, সতর্ক করতে হবে এবং কমিটি পুনর্গঠন করতে হবে, তাহলে আমি আসি। কিন্তু সেই কাজ তারা করে নাই। আমি আবার নীরবতা পালন করেছি এবং পরবর্তীতে আমি ইসলামী আন্দোলনে এই কারণে যোগ দিয়েছি। এই চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ আমি এই দল ত্যাগ করে আজকে ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। আমি তো দলের কাছে এমন ভাবে আটকে না যে আমার স্বাধীনতা নাই, আমি দল যেটা খুশি করতে পারবো না। আজকে বলে সে দল ছেড়ে গেছে, সে নাকি মুনাফিক। আরে বাবা, আমি তো আপনাদের দলের একজন কর্মী। আমি চলে যাওয়ায় আপনাদের ঘুম কেন হারাম হয়ে গেছে? আপনারা কেন আজকে চোখে শস্যে ফুল দেখতেছে? আপনার নেতাকে নিয়ে আর কেন সামনে আগাতে পারছেন না? আপনাদের কাজের জন্য আমি যে কথা বলেছিলাম যে এই চাঁদাবাজি বন্ধ করো, দুর্নীতি বন্ধ করো, মানুষের উপর অত্যাচার বন্ধ করো, টেম্পো স্ট্যান্ড, হুন্ডা স্ট্যান্ড, এই যে আজকে শুনলাম ঘেরের মাছ ধরে বিক্রি করা হয়েছে, এই কাজগুলো করে খেলা এদেশের জনগণ ভালো করেই জানে। আজকে এই চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে হলে একমাত্র উপায় ইসলামের বাংলাদেশ করতে হবে। ইসলামী দল, ইসলামী জোটের জোট সরকার, এই সরকার গঠন করতে হবে। আমি ভুল পথ ত্যাগ করে সঠিক পথে এসেছি। এদেশের জনগণ আমি যে পথে গিয়েছি সেই পথেই রায় দিয়েছে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গতকালকে আপনারা দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে, সেখানে কারা ভোট দিয়েছে? এদেশের মেধাবী ছাত্র যারা, তারা এইসব বিশ্ববিদ্যালয় পড়ে, তারা যে ভোট দিয়েছে সেই ভোটে 24টি আসনের 22টি আসন পেয়েছে ইসলামী দলের সংগঠন ইসলামী ছাত্র শিবির। বিএনপি পেয়েছে একটি, অন্য আরেকটি দলের সমর্থক পেয়েছে একটি। এর দ্বারা কি প্রমাণ হয় না এই দেশের জনগণ বিএনপির এই লুটপাট, এই সন্ত্রাস, এই চাঁদাবাজি, এই দখলবাজি এইটাকে প্রত্যাখ্যান করেছে? আমি যে কথা বলেছি যে কয়লা ধুইলেও ময়লা যায় না, কুত্তার ল্যাজ সোজা হয় না, এই 17 বছর বিরোধী দলে থেকেও বিএনপি শিক্ষা নেয়নি এদেশের জনগণ কি চায়, জনগণের ইচ্ছা কি, জনগণ কোনটা পছন্দ করে, কোনটা পছন্দ করে না। তাই আজকে আমি বলতে চাই, আমি আজকে যা চাই সেজন্য আমি বলতে চাই, আমাদের দায়িত্ব একটাই, এই দেশটার মানুষের শান্তি শৃঙ্খলা, এই দেশে মানুষ সমাজ থেকে দুর্নীতি বন্ধ করা। যেমনি আপনারা দেখেন আজকে জমি যখন ধান কাটার মৌসুম আসছে, আপনারা দেখেন নাই ধান কাটা মারাই মেশিন, এই ধান কাটার মেশিন দিয়া যখন ধান কাটতে আসছে, এই যারা মেশিন চালাইছে তাদের কাছ থেকে কি টাকা নেওয়া হয় নাই? কানে হিসাব করে আমি কালকে গেছি চ্যারিটেবল, সেখানে শুনছি তরমুজ দিছে ওরা, তরমুজ যখন বিক্রি করছে ওরা খেতে যাইয়ে তরমুজ বন্যাইছে, ওরা হিসাব করে কইছে এত টাকা বিক্রি করছো, আমাদের পার্সেন্টেজ এত। মাছের গদিতে আলিপুরে তারা বলে আমরা কত টাকা বিক্রি করি, কত টাকা ই করি, গদিতে যাইয়া খাতা দেখে। ওরা কি ইনকাম ট্যাক্সের লোক না ওরা কি সরকারের কোন গোয়েন্দা সংস্থার লোক? তাদের একটা পার্সেন্টেজ ধরা আছে, এই টাকা আমাদের দিতে হবে। এইটা কি কোন সভ্য দেশে কোন ইসের কাজ? আমরা শুধু একা বলি না, এই কথা তাদের দলের নেতা ওই তারেক জিয়াও বলে যে চাঁদাবাজি বন্ধ করো, শালীন বাণিজ্য বন্ধ করো, মামলা বাণিজ্য বন্ধ করো, ধর্ষণ, হত্যা, নির্যাতন বন্ধ করো, না হলে আগামী দিনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আমাদের জন্য এত সহজ না। তোমরা যে ধরে নিয়েছো তোমরা আওয়ামী লীগ বাঁচে নাই, তোমরা ক্ষমতায় যাবে, সেই আশা দুরাশায় পরিণত হবে। এই কথা তারেক জিয়া বলে না? বলে, কিন্তু সেই কথা কি শোনে তারা? শোনে না, কারণ তোরা না শোনে ধর্মের কাহিনী। এই কাজগুলো করে কেন? আমি মনে করি বিএনপি যারা করে সবাই করে না। আমার হয়তো ভালো লাগে নাই, আমি ওই দল প্রত্যাখ্যান করে চলে এসেছি। অনেক আছে নীরবে নিভৃতে সহ্য করে, দলের কাজ সমালোচনা করে, কিন্তু দল ছাড়ে নাই। অল্প কিছু লোক আছে
যারা চাঁদাবাজি সন্ত্রাসে এই দুর্নীতির সাথে জড়িত, আর তারাই আপনাদের হুমকি দামকি দেয়। তারা বোঝে কি, যদি সঠিক নির্বাচন হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তাইলে আমি যেই দল করি সেই দলকে মানুষ ভোট দেবে না। আর যদি ভোটে আমরা ক্ষমতায় না যাই, আমাদের এই চাঁদাবাজি আর করতে পারবো না, এই জুলুম আর করতে পারবো না, এই লুটপাট আর করতে পারবো না। যার কারণে তারা আমাদেরকে, তাদের একটাই কৌশল, ভয় ভীতি দেখিয়ে আমাদেরকে কি এক ফিরিয়ে নেওয়া আমাদের পথ থেকে। এইটা কি সম্ভব? আজকে আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমরা যারা চরমোনাই পীর সাহেবের অনুসারী, আমাদের দলের নেতাকে পীর সাহেব চরমোনাই, আর আমাদের আদর্শ ওই আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ, যেটা কোরআন হাদিসের আলোকে ইসলামী সমাজ কায়েমের জন্য আমাদের রাজনীতি। আমরা আমাদের নেতার নির্দেশ একদম কেন্দ্র থেকে গ্রাম পর্যন্ত একজন সমর্থক সবাই কি এক বাক্যে মেনে নেয়। অথচ ওই যে দল বিএনপি, তারা তাদের নেতাকে একটু মানে, আপনারা দেখেন, তাইলে তারেক জিয়া কেন বলবে আগামী নির্বাচন আমাদের জন্য কঠিন, এই নির্বাচনে তোমরা এইসব কাজ ছেড়ে দাও, কিন্তু তারা এটা ছাড়তেছে না। মাঝে মাঝে বিএনপির কোন কোন নেতারা বলেন, আমরা আমাদের দলের শৃঙ্খলা রক্ষার জন্য এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা এত হাজার লোককে বহিষ্কার করেছি। আমার কথা, বহিষ্কার করা কি কোনো গৌরবের কাজ? এটা হচ্ছে কি, তারা স্বীকার করে নিয়েছে বহিষ্কার করার মধ্যে দিয়ে কি তাদের দলে দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী রয়েছে। আজকে তাই আমি বলবো, আমাদের পথ একটাই, আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর রসুলের নির্দেশিত পথে আমরা সমাজ ব্যবস্থা, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য রাজনীতিতে নেমেছি। আমরা যেভাবে নামাজ পড়ি, ইসলামের বিভিন্ন বিধিবিধানকে মনে করি কি আমাদের উপর ফরজ, আমাদের এই রাজনীতিও আমাদের জন্য ফরজ। অর্থাৎ অন্যায়ের প্রতিবাদ করা, ন্যায়ের সপক্ষে থাকা, এটাও কি আমাদের কি কোরআন হাদিসের নির্দেশ না? হয় আমরা প্রতিবাদ করব, নাইলে ঘৃণা করব, অথবা তাদের সঙ্গ ত্যাগ করব। আজকে আমাদের এই রাজনীতি হচ্ছে আমরা এমপি হওয়ার জন্য অথবা আমাদের জাগতিক কোন সুবিধার জন্য আমরা রাজনীতি করি না। আমরা কি করি? আমরা ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের জন্য ইসলামী আন্দোলন, জামাত ইসলামকে ক্ষমতায় নিতে চাই না। আমরা ক্ষমতায় নিতে চাই ইসলামকে, যে ইসলামের সুশীতল ছায়াতলে শুধু মুসলমান নয়, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব জাতি, সমগ্র মানব জাতির কল্যাণ হবে, যার মাধ্যমে দল মত নির্বিশেষে সবাই কল্যাণ হবে। সেই কল্যাণকর রাষ্ট্র পরিচালনার জন্যই, সেই সমাজ পরিচালনার জন্যই আজকের এই নির্বাচন। আমি অনুরোধ করবো আপনাদের সবাইকে, আসুন দল মত নির্বিশেষে সবাই আজকে ইসলামের পক্ষে শক্তিশালী করি। আমরা সবাই একত্রিত হয়ে আগামী সংসদ নির্বাচনে ইসলামের বিজয় সূচিত করি, এবং যারা ভুল পথে আছেন সেই ভুল পথ পরিত্যাগ করে আজকে আসুন আমরা সবাই ভাই ভাই হয়ে একত্রে কাজ করি। কেউ কাউকে হুমকি দেব না। বিএনপির বন্দীদের বলবো, আমরা তো খারাপ লোক, আমাদের তো কোনো যোগ্যতা নাই, জনপ্রিয়তা নাই। আপনারা অনেক জনপ্রিয়, অনেক যোগ্য লোক, এত ভয় কিসের? আপনারা বলেন আমাদের মতো, আসুন যে যার খুশি মতো আপনাদের মতামত প্রকাশ করবেন, যে যার খুশি মতো আপনার দলীয় রাজনীতি জনসমক্ষে তুলে ধরবেন। জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে, জনগণ যাকে ভোট দেবে তারা সরকার গঠন করবে, এবং সেই সরকারকে আমরা সবাই মেনে নেব। এই কথা বলার সৎ সাহস আমাদের আছে, কিন্তু ওনাদের কিন্তু নাই।